রাজধানীর টিকাটুলির মামুন প্লাজার তৃতীয় তলায় আগুন লেগেছে। ভোর ৫টার দিকে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। সংস্থাটি জানায়, খবর পাওয়ার ৭ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ৫টি ইউনিট। পরে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মামুন প্লাজার একটি কেমিক্যাল গোডাউনে রয়েছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর এই বিষয়ে আরও জানাতে টিকাটুলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম আহমেদ, আমরা জানতে পেরেছি ভোর ৫টার দিকে আগুন লেগেছে। এ পর্যন্ত আগুন কতটুকু নিয়ন্ত্রণে এসেছে? এটা তিনতলা পর্যন্ত একটা আবাসিক মানে কেমিক্যাল ফ্যাক্টরি, মানে তিনতলা পর্যন্ত কেমিক্যালের গোডাউন। কাপড়ের দোকান হিসেবে তারা ভাড়া দিলেও কেমিক্যাল হিসেবে মানে কেমিক্যালের গোডাউন হিসেবে রেখেছে। এই কেমিক্যাল থেকে আনুমানিক মানে এলাকাবাসী এবং ফায়ার সার্ভিসের ওদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে আজান দেওয়ার কিছুক্ষণ পর আগুনের সূত্রপাত। তারপর থেকেই আগুনের সূত্রপাত আমরা দেখেছি। যেখানে কাপড়ের দোকানের কথা বলা হলেও আমরা দেখেছি প্রত্যেকটা গোডাউনেই কেমিক্যাল দিয়ে ভরা ছিল। এখনও সেই কেমিক্যাল তারা বের করছে, মানে কিন্তু কেমিক্যাল বের করছে। আর পুরো বিল্ডিংয়ের তিনতলা পর্যন্ত হলো গিয়ে কেমিক্যাল ফ্যাক্টরি, তার মানে কেমিক্যালের গোডাউন। তার উপরে আবার 11 তলা পর্যন্ত আমরা দেখেছি আবাসিক ভবন, যে কারণে আবাসিক ভবনের মানুষগুলোও এখন উঠতে পারছে না, সবাই বাইরে রয়েছে। আর কেমিক্যাল দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন কেমিক্যাল কিভাবে বের হচ্ছে। এই প্রত্যেকটা দোকানে তারা কাপড়ের দোকান বলে ভাড়া নেওয়ার পর তারা এই কেমিক্যাল বিজনেস করছে। এই কেমিক্যালের কারণে এলাকাবাসী এবং এই যারা বিল্ডিংয়ে থাকে তাদের সাথে ওদের কথাবার্তা হচ্ছে, কিন্তু কোম্পানির মালিকদের সাথে তারা কোনোভাবে পেরে উঠছে না। তারা কেমিক্যাল গোডাউন হিসেবে রাখছে এবং যখন আগুন ধরেছে তখন তারা শুরুতেই পানি ব্যবহার করার কারণে কিছুটা ছড়িয়ে গিয়েছিল। এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এখন ভিতরে তারা পরিদর্শন করছে। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস দল একটা কোনো আপডেট জানাবে কি অবস্থায় আছে। কিন্তু এখানে আগুনে যে লেগেছে কোনো ক্ষয়ক্ষতি বা সেভাবে কত কি হয়েছে, কেমন খরচ হয়েছে, সে বিষয়ে এখনো কোনো কিছু জানায়নি। যে কি ধরনের কেমিক্যাল ছিল গোডাউনে? শামীম, আপনি কি জানতে পেরেছেন যে কি ধরনের কেমিক্যাল ছিল গোডাউনে? জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের অনেকের পরিবারই রয়েছে আর্থিক অনটনে। সদস্যদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কিছু অনুদান দেওয়া হলেও তেমনভাবে খোঁজ খবর নেওয়া হয় না। এদিকে আন্দোলন চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের হলেও অনেক আসামি ধরাছোঁয়ার বাইরে। আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশের সাথে নাটোরও উত্তাল হয়। রাজপথে নেমে আসেন নাটোরের ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে তাদের উপর নির্বিচারে চলে গুলি ও হামলা। জেলা প্রশাসনের তালিকা বলছে, আন্দোলনের সময় নাটোরে শহীদ হন ৮ জন, আর গুরুতর আহত ৮১ জন। বেশিরভাগ পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এককালীন সহায়তা নয়, বরং স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার দাবি তাদের। দেখার মতো কেউ নাই, খোঁজ খবর লওয়ারও মানুষ নাই। আজ আমি নিঃস্ব। সরকার থেকে কিছু অর্থ দিচ্ছে, এই অর্থ দিয়ে তো আমার যে সৈন্যতা হয়েছে এই সৈন্যতা তো পূরণ করা সম্ভব না। আন্দোলন চলাকালে হামলার ঘটনায় যেসব মামলা, সেগুলোরও অগ্রগতি কম। বেশিরভাগ আসামি পলাতক। হত্যাসহ হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হতাহতের পরিবারের। খোঁজাখুঁজি করার পরে ৬ তারিখে এমপির বাসাতে লাশ পাই। তারপরে আমি একটা মামলা করি 18 তারিখে। আসামিরা বেশিরভাগই পলাতক। আসামিরে আমি সুস্থ বিচার চাই। শহীদ পরিবারগুলোকে জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন জেলা প্রশাসক। ২ লক্ষ টাকা করে প্রদান করেছে জেলা পরিষদের পক্ষ থেকে। এছাড়াও প্রত্যেক পরিবারকে যে মন্ত্রণালয় থেকে ১০ লক্ষ টাকা করে সঞ্চয়পত্র দেওয়া হয়েছে, সেটিও আমরা তড়িৎ গতিতে তাদের মাঝে আমরা দিয়েছি। জুলাই আন্দোলনে হতাহতের পরিবারকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ শেষ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকালে রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করবে কিনা ভেবে দেখতে হবে। বিজয়ের বর্ষপূর্তির বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও পেশাজীবীরাও যোগ দেন। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গণঅভ্যুত্থানে নিহত, গুম ও খুনের তালিকা করার তাগিদ দেন। পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা ঐক্যের বদলে দেশে বিভক্তি ও অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ৩৬ দিনের অনুষ্ঠানের এটি ছিল প্রথম কর্মসূচি। হাজারো শহীদের জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়সীমা লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের বিষয়ে সিইসি জানান, নিরপেক্ষ অবস্থান থেকে দুজন আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে অত্যন্ত আন্তরিক, জাতিকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান বলেও জানান তিনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত আছে, তবে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়নি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, যথাসময়ে শিডিউল ঘোষণা করা হবে। ইসি পুনর্গঠন প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন কমিশন কোনো ফ্যাসিস্ট সরকারের কমিশন নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী কমিশন। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। আপনারা যেটা শুনছেন, দেখছেন, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। অ্যাপের মাধ্যমে জানা যাবে টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতি। আর্সেনিক নামের অ্যাপে জানা যাবে এ তথ্য। এলাকার নাম, টিউবওয়েলের গভীরতা, পানির রঙের বর্ণনা দিয়ে আর্সেনিক চিহ্নিত করা যাবে। মঙ্গলবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ অ্যাপটির উদ্বোধন করে। এতে সহায়তা করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার 4 বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। পার্বত্য জেলা বাদে দেশের 54 জেলায় কম বেশি আর্সেনিকের প্রকোপ রয়েছে। এসব এলাকায় 7.5 লাখেরও বেশি নলকূপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি আর্সেনিক আছে। পানির বিষ খ্যাত নীরব এই ঘাতককে সহজেই চিহ্নিত করতে তৈরি হয়েছে আর্সেনিক নামে নতুন এই অ্যাপ। কার্টিন বিশ্ববিদ্যালয়, পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়, ইম্পেরিয়াল কলেজ অব লন্ডন সহ 4 বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যৌথ উদ্যোগে বিশ্বের প্রথম আর্সেনিক চিহ্নিতকরণ এই অ্যাপ তৈরি করেছে। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভবনে আর্সেনিক অ্যাপের উদ্বোধন হয়। কেমিক্যালি টেস্ট করার জন্য আপনার লাগবে হলো যে একটা স্পেশালাইজ কিট লাগবে, কিংবা আপনাকে স্যাম্পল কালেক্ট করে সেটা ল্যাবে পাঠাতে হবে, যেটা কিনা বাংলাদেশের রুরাল এরিয়ার কারোর এই ধরনের কোনো স্কোপ নেই। লালচে দাগ বা কালচে দাগ একটা ইনফরমেশন, ডেপথ যে গভীরতা কত সেটা আরেকটা ইনফরমেশন, এবং সেটা কোন জায়গায় লোকেট, কোন গ্রামে, এই 3টা ইনফরমেশন হলেই আমরা তাকে বলে দিতে পারতেছি যে তার টিউবওয়েলে আর্সেনিকের ঝুঁকি আছে কিনা।
গবেষকেরা বলছেন, সারা দেশে সবচেয়ে বেশি গোপালগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, সাতক্ষীরা, লক্ষ্মীপুর সহ 2 কোটি মানুষ আর্সেনিকে আক্রান্ত। তাই এ সম্পর্কে সহজে তথ্য জানা গেলে প্রতিকারও সহজে সম্ভব। ওয়াটার বর্ন ডিজিজ কিন্তু একটা বড় ধরনের জিনিস, বিভিন্ন ধরনের ডিজিজ হয়। তো আমরা যদি মানুষকে সুপেয় পানি না দিতে পারি, এই যে জনসংখ্যা যারা রেগুলার এটা পান করছে, একসময় তাদেরকে নিয়ে আমাদের একটা বড় ধরনের হেডেক হয়ে যাবে বা মাথা ব্যথা শুরু হবে যে তাদেরকে কিভাবে আমি ট্রিটমেন্ট দিতে পারি, কারণ তাদের এগুলি ইট ক্যান কজ ক্যান্সার, ইট ক্যান কজ আদার থিংস। তো এই ঝুঁকি কমানোর জন্য আমাদের এই যে আমরা অ্যাপ ডেভেলপ করেছি, আমরা ড্যাশবোর্ড ডেভেলপ করেছি। 20 বছরে দেশে মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত নলকূপের সংখ্যা অর্ধেকে নেমেছে। তবে এখনও দেশের প্রায় 14% নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজিবির সতর্ক অবস্থানের পরও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ভারতের পুশিন ঠেকানো যাচ্ছে না। দুর্গম পাহাড়ের সুবিধা নিয়ে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এ পর্যন্ত 1.5 শতাধিক মানুষকে পুশিন করেছে বিএসএফ। এতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কায় স্থানীয়রা। ভারত থেকে পুশিন ঠেকাতে যৌথ টহল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। চলতি বছরের 7 মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 80 জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর গত 2 মাসে মোট 159 জনকে বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে গণহারে আটকের পর বিমানে করে ত্রিপুরার আগরতলায় আনা হয় ভুক্তভোগীদের। পরে দক্ষিণ ত্রিপুরায় এনে গভীর রাত বা ভোরে খাগড়াছড়ির শান্তিপুর, তাইদং, আচলং, লোগা, গ্রাগবর সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। বিএসএফের ক্রমাগত পুশিন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। সীমান্তে নিরাপত্তা না বাড়ালে আরও পুশিনের শঙ্কা তাদের। ইয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়, ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। 7-8 জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে। তো আমি মুড়ি ছানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। বিজেপি আমাদেরকে বলছে বিজেপির পাশাপাশি কিছু পাবলিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য। পুশিন ঠেকাতে বিজিবির টহল বাড়ানো হয়েছে জানালেন কর্মকর্তারা। স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিটি পুশিনের ঘটনায় সীমান্ত আইন লঙ্ঘন করায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। জনসাধারণকে সাথে নিয়ে আমরা একত্রে পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সেই সাথে নিয়ম অনুসরণ না করে পুশিন করায় বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি। পুলিশ, আনসার, ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন হওয়া 1.5 শতাধিক মানুষের বেশিরভাগই নারী ও শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ প্রকল্প শেষ না করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। জনস্বাস্থ্য প্রকৌশলী ও ঠিকাদারের যোগসাজশে কাজই হয়নি এমন বিদ্যালয়ে অগ্রগতি দেখানো হয়েছে 60 থেকে 85 ভাগ। আবার কোথাও কাজ দ্রুত শেষ করার মৌখিক আশ্বাসে হস্তান্তর নথিতে স্বাক্ষর দেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। সিলেট ওসমানীনগরের পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখনও ওয়াশ ব্লক নির্মাণ শুরু হয়নি, কিন্তু অগ্রগতি 85 ভাগ দেখিয়ে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। করণশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্রুত কাজ শেষ করার মৌখিক আশ্বাসে হস্তান্তর নথিতে স্বাক্ষর নেওয়া হয়েছে প্রধান শিক্ষকের। তাদের একটা শাস্তিমূলক ব্যবস্থা করা দরকার, কারণ যদি আমাকে এই ধরনের ইগনোর করে আমার কাজ হয় নাই, যদি ওনারা বলে 85% হয়ে গেছে, তাহলে আমার ধারণা হচ্ছে ওনারা আরও এই ধরনের কাজ করতেছে। আশ্বাস দেয় যে কাজটা আমরা শেষ করে দিব ইতিমধ্যেই, আপনি স্বাক্ষর দিয়ে দেন। আর আমাদের প্রধান শিক্ষক ওনাদের কথা শুনে স্বাক্ষর দিয়ে দেন। স্বাক্ষর দেওয়ার পরে ওনারা আর কাজটা সম্পন্ন করে নাই। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 4-এর আওতায় সিলেটের 13 উপজেলায় চলছে 100 কোটি টাকার এই প্রকল্প। 618টি বিদ্যালয়ের মধ্যে কাজ হয়েছে মাত্র 247টিতে, আর কোথাও কাজ শুরু হয়নি, অথচ বিল তুলে নিয়েছেন ঠিকাদাররা। 2023 সালে ওয়াশ ব্লকটা শুরু হয়েছে, এখন পর্যন্ত কাজের কোনো সমাপ্তি হয় না। শেষ হয়ে যাবে, করে দিব ওরকম বলছে আমারে। আর কর্তৃপক্ষ কেউ আমার সাথে যোগাযোগ করেনি। যদিও একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে জুনের বিল পাওয়ার পর চলতি মাস থেকে আবার কাজ শুরু হবে।
ফান্ড আসে, ফান্ড আবার 3-4 মাস 6 মাস সময় লাগে। এরা হয়তো 5-7 লাখ টাকা বেশি অতিরিক্ত নিচে নেয়, লাগাইছে বা রাখতে, এটা আবার কাজ তো জমা, কাজ তো বন্ধ হয় নাই বা বন্ধ হবে না। এসব বিষয় জানতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তাদের কার্যালয়ে বারবার গিয়েও পাওয়া যায়নি কাউকে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। কাজ শেষ না করে বিল তুলে নেওয়া, এটা আমাদের বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এসেছে। তদন্ত করার জন্য আমরা একটা প্রক্রিয়া নেব, একটা কমিটি করে দেবো, যারা যেসব অঞ্চলে এই বিষয়ে অভিযোগ এসেছে তদন্ত করে দেখবে এবং সেই অনুযায়ী আমরা কর্তৃপক্ষকে জানাবো। যেসব বিদ্যালয়ে কাজ শেষ হয়েছে সেখানেও আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। এসব অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়লা, পাথর খনি, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সস্তা শ্রমিক সবই আছে, ছিল সরকারের নীতি নির্ধারকরাও। এরপরও গত 15 বছরে কোনো উন্নয়ন হয়নি উত্তরের জেলা দিনাজপুরের। উল্টো বন্ধ হয়েছে শিল্প কারখানা। বিশিষ্টজনরা বলছেন মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় না থাকায় পিছিয়ে পড়েছে এই জেলাটি। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি চালু থাকলেও বিগত সরকারের সিদ্ধান্তহীনতায় চালু হয়নি দিঘিপাড়া খনিটি। এছাড়া পাথর খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, রয়েছে হিলি স্থলবন্দর। তবে চুক্তির 12 বছরে চালু হয়নি একমাত্র রেল সংযোগ সহ বিরল স্থলবন্দর। টানা 15 বছর আওয়ামী লীগের শাসনামলে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন হুইপ। শস্য ভাণ্ডার খ্যাত সম্ভাবনাময় জেলাটিতে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কারখানা, বরং বন্ধ হয়েছে চিনিকল, টেক্সটাইল মিল। অপরাজনীতির যে সংস্কৃতিটা আমাদের ভিতর ঢুকে পড়েছে এবং মাসল ম্যান দিয়ে কন্ট্রোল করবার যে প্রবণতাটা তৈরি হয়েছিল, এটি আমাদেরকে সর্বনাশ করছে। বিশিষ্টজনরা বলছেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পরিবর্তে ব্যক্তিগত দুর্নীতি বজায় রেখেছিল আওয়ামী লীগ। উন্নয়নের ধারাবাহিকতা তো এখানে ছিলই না, বরঞ্চ দুর্নীতির যে ধারাবাহিকতা সেটাই এখানে বিদ্যমান ছিল। পিছিয়ে পড়া জেলার উন্নয়নে 4 লেন সড়ক, শিল্প কারখানা তৈরি, পর্যাপ্ত হিমাগার স্থাপন, বন্ধ কারখানা ও বন্দর চালুর দাবি ব্যবসায়ীদের। মন্ত্রী এবং এমপিদের মধ্যে সমন্বয় না থাকার কারণে এই উন্নয়নগুলি হয়নি। গ্যাসের ব্যবস্থা করা হয়, তাহলে এখানে কৃষি মিল সেক্টরে অনেক উন্নয়ন হবে। সরকারের বিশেষ গুরুত্ব বিবেচনায় সম্ভাবনাময় জেলাটির উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের এই জনপদগুলো বা এই ডিস্ট্রিক্টগুলো কিছুটা পিছিয়ে আছে। আমরা যদি কম্পেয়ার করি দক্ষিণবঙ্গের সাথে, সেখানে দেখবো যে সেই সব জায়গাতে যতটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, এইখানে কিন্তু সেই তুলনায় হয়নি। 3444 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় জনসংখ্যা প্রায় 35 লাখ। 13টি উপজেলা নিয়ে সংসদীয় আসন রয়েছে 7টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে একমত হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে সংগঠনের গতি ফিরে আসবে বলে মনে করছেন তারা। অর্থনীতিকে এগিয়ে নিতে তারা পরবর্তী 10 বছরের পরিকল্পনা হাতে নিতে চান। এদিকে নির্বাচন নিরপেক্ষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান এফবিসিসিআই প্রশাসক। গত 18 জুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন বোর্ড 2025-27 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। জানানো হয় এফবিসিসিআইয়ের নতুন নেতৃত্ব বেছে নিতে আগামী 7 সেপ্টেম্বর ভোট হবে। অতীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হতো। এফবিসিসিআইকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবার সে প্রথা বাতিল করা হচ্ছে। ফলে সাধারণ পরিষদের সদস্যরাই ভোট দিয়ে নির্বাচন করবেন আগামী নেতৃত্ব। নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তৎপরতা শুরু করেছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আবার অনেকে এখনও প্রকাশ্যে না এলেও দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে এফবিসিসিআইকে মুক্ত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমি কোনো পলিটিক্যাল ব্যানারে আসবো না। আমি আমাদের যে গ্রুপের ব্যবসার যে যোগ্যতা, বিগত দিনের আমাদের যে বাস্কেটে আমরা কতটুকু ভ্যাট দিয়েছি, ট্যাক্স দিয়েছি, পলিসি ইনফ্লুয়েন্স করতে পেরেছি, এইসব যোগ্যতা নিয়ে আমি আমার ভোটারদের কাছে দিতে চাই। আমাদের এনবিআর এর সাথে যখন আমাদের কোনো বিষয়ে, ট্যাক্সের বিষয়ে, ভ্যাটের বিষয়ে আসতো, তখন কিন্তু তারা কোনো কথা বলতে পারতেন না, কারণ তাদের টুটি চেপে ধরা থাকতো। 2026 সালে এলডিসি উত্তরণের পর অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় 10 বছরের পরিকল্পনার কথাও জানান সম্ভাব্য প্রার্থীরা।
আগামী 10 বছরে আমাদের আরও কোন কোন ব্যবসার দুয়ার উন্মোচিত হবে সেই দিকে আমাদের ব্যবসায়ীদেরকে ডাইভার্ট করা, গভর্নমেন্টকে সেই অনুযায়ী পলিসি দেওয়া। 26 জুলাই প্রকাশ করা হবে পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীদের অভিযোগ, তালিকা হালনাগাদ না করে তফসিল দেয়ায় প্রচারের সমস্যায় পড়ছেন তারা। তবে এফবিসিসিআই প্রশাসক জানান, হালনাগাদ প্রক্রিয়া এবং ভোটার প্রস্তুতি দুটি সমান তালে চলবে। আগে ভোটার তালিকা করে পরে তফসিল দেওয়ার বিধান নাই। কোনো ধরনের চাপ কোনো দিক থেকে আমরা ফিল করছি না। আমি খুব আশাবাদী এবং সবাই বলছে যে এবার একটা ভালো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার 80 থেকে কমিয়ে 46 জনে আনা হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।